প্রিয় এইচএসসি 28, জীববিজ্ঞানে তোমাদের যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, তো এরকম একটা টপিকস। দেখো, অনেকেই ক্লাসে আমাকে বলছো, যেহেতু আমি আজকে এই ক্লাসটা নিয়েছি, তোমরা অনেকেই আমাকে বলছো যে এটা আসলে মুখস্থ করতে হচ্ছে। তো দেখো, আমি বরাবরের মতোই বলছি যে আসলে মুখস্থ করার আসলে এখানে কোনো কিছুই নাই। দেখো, খুব সিম্পল একটা জিনিস। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো, টপিকসটা হচ্ছে, দেখো, টপিকসটা হচ্ছে নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল। তাহলে আমরা কি নিয়ে কথা বলবো আজকে? তাহলে আমরা আজকে কথা বলবো হচ্ছে নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল নিয়ে। তো যাদের তোমাদের কাছে এই টপিকসটা কঠিন মনে হচ্ছে, বা যারা ভাবছো যে এটা মুখস্থ করবা, দেখো, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই। একদম বেসিক একটা জিনিস, বুঝছো? একবার বিষয়টাকে মাথার ভিতরে গেঁথে নাও, দেখো, বাকি বিষয়গুলো এমনিতে বুঝতে পারবা। তো দেখো, নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশলের কথা বলছে। তো আসলে কিভাবে নেমাটোসিস্ট সূত্রকটা নিক্ষিপ্ত হয়, এইটা আসলে কিভাবে হচ্ছে, এইটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, প্রথমে আমরা এই চিত্রটা একটু খেয়াল করি। দেখো, এটা হচ্ছে নিডোসাইট। আমার সাথে তোমরা একটু আঁকাও। এটা হচ্ছে নিডোসাইট, এই হচ্ছে ঢাকনা অপারকুলাম। তো তোমরা জানো এর মধ্যে থলের মতো গঠন আছে, তারপরে এর মধ্যে দেখো বার্ড বা শ্যাফট আছে, এবং এর সাথে সূত্রক পেঁচানো আছে। তারপরে দেখো এই যে বিষাক্ত তরল, দেখো এটা হচ্ছে নিডোসাইট। তাহলে এই হচ্ছে আমাদের নিডোসাইট। বাকি বিষয়গুলো তোমরা ক্লিয়ার করে ফেলো। ওকে, তাহলে এই হচ্ছে নিডোসাইট। তো এখন আমরা বুঝবো যে এই নিডোসাইটের মধ্যে যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্টের এই যে সূত্রক, এই নেমাটোসিস্টের সূত্রক কিভাবে নিক্ষিপ্ত হয়। এই যে সূত্রক দেখতে পাচ্ছ, এই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয়, এই সূত্রকটা কিভাবে নিক্ষিপ্ত হয়, এই মেকানিজমটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। দেখো, তোমাদের বইয়ে লেখা আছে যে নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল, এখানে দুই ধরনের কাজ সম্পন্ন হয়। কয় ধরনের কাজ? দুই ধরনের কাজ। প্রথমত এখানে যান্ত্রিক কাজ হয়, দ্বিতীয়ত হচ্ছে এখানে রাসায়নিক কাজ হয়। যান্ত্রিক কাজ হয় এবং রাসায়নিক, দুই ধরনের কাজ সম্পন্ন হয়। তাহলে প্রথমে আমরা দেখবো যে এখানে কিভাবে রাসায়নিক কাজ সম্পন্ন হয়। লক্ষ্য করো, দেখো, মনে করো এটা হচ্ছে একটা প্রাণী, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রাণী, এটা হচ্ছে ধরো হাইড্রার খাবার। তো তোমরা জানো যে হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী। হাইড্রা কি করে? মাংস খায়। তো কাদের মাংস খায়? তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, পর্ব আর্থ্রোপোডা, উপপর্ব হচ্ছে ক্রাস্টাসিয়া, ক্রাস্টাসিয়া। তাহলে এই ক্রাস্টাসিয়া পর্বের দুইটা প্রাণী, একটা হইল সাইক্লপস, সাইক্লপস, আর একটা হচ্ছে ড্যাফনিয়া। এই দুইটা প্রাণীকে হাইড্রা হচ্ছে খাবার হিসেবে গ্রহণ করে। এছাড়াও আরো অনেক খাবার আছে যেগুলো হাইড্রা গ্রহণ করে। এটা আমরা হাইড্রার খাদ্য যখন পড়াবো তখন এটা নিয়ে আলোচনা হবে। তাহলে মনে করো এটা হচ্ছে একটা ড্যাফনিয়া, মনে করো হচ্ছে এটা একটা ড্যাফনিয়া। তাহলে এইটা পানির মধ্যে আছে। তাহলে এখন সূত্র কিভাবে নিক্ষেপ করবে? হাইড্রার কি চোখ আছে? না, হাইড্রার কোনো চোখ নাই। তাহলে হাইড্রা কিভাবে বুঝবে যে ওই জায়গাতে শিকার আছে? এইটাই হচ্ছে বোঝার বিষয়।
তাহলে হাইডার চোখ নাই, তাহলে হাইডার কিভাবে এই শিকারটাকে ধরবে? এটাই হচ্ছে আসল বোঝার বিষয়। খেয়াল করো, হাইডার চোখ নাই ঠিক আছে, কিন্তু এপিডার্মিসে হাইডার এপিডার্মিসে সংবেদী কোষ আছে। এই সংবেদী কোষের সাহায্যে হাইডা শিকার ধরবে বা শিকারকে শনাক্ত করবে বা আশেপাশের উদ্দীপনাগুলোকে বোঝার চেষ্টা করবে। তাহলে শিকার কিভাবে শনাক্ত করবে? তাহলে দেখো, তোমাদের বইয়ে লেখা আছে, হাইডা যাদেরকে শিকার করে বা হাইডা যাদেরকে আক্রমণ করে এই সমস্ত প্রাণীদের দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, বুঝছো? তাহলে হাইডা যে সমস্ত প্রাণীকে শিকার করবে, ওই সমস্ত প্রাণীর দেহ থেকে কি হবে? এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। তাহলে কি সেই রাসায়নিক পদার্থ? তাহলে যে রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হচ্ছে, এই রাসায়নিক পদার্থের নাম হচ্ছে গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন কি? গ্লুটাথিয়ন হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড বিষয়টা বোঝো। পানিতে এখন কি আছে? পানিতে গ্লুটাথিয়ন আছে। তাহলে পানিতে যে গ্লুটাথিয়ন আছে, এটা হাইডা কিভাবে টের পাবে? তাহলে হাইডা এটা টের পাবে হচ্ছে, দেখো, হাইডার সংবেদী কোষের যে সূত্রক, ঠিক আছে, হাইডার যে সংবেদী কোষের সূত্রক আছে, এই সূত্রকের সাহায্যে পানিতে গ্লুটাথিয়নের উপস্থিতি হাইডা টের পাবে। অথবা আরো একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এই প্রাণীটা হাইডার এই অংশটাকে স্পর্শ করবে। তাহলে বলো তো, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে নিডোসিল। নিডোসিল, ওকে। তাহলে নিডোসিলকে যখন স্পর্শ করবে, তাহলে নিডোসিলটা কিসের মতো? নিডোসিলটা হচ্ছে বন্দুকের ট্রিগারের মতো। তো যখন তুমি বন্দুকের ট্রিগার চাপ দিচ্ছ, তখনই কি হচ্ছে? গুলি বের হচ্ছে। তো এখানেও ঠিক একই রকম ঘটনা ঘটবে। দেখো, যখন এই প্রাণীটা, ধরো এই প্রাণীটা কি করছে? এই প্রাণীটা হচ্ছে, ধরো এই প্রাণীটা কি করছে? এই প্রাণীটা হচ্ছে এটাকে স্পর্শ করছে, ঠিক আছে? এই প্রাণীটা এটাকে স্পর্শ করছে। তাহলে স্পর্শ করার পর কি হয়? স্পর্শ করার পর এটা হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, ঠিক আছে? ট্রিগারের মতো কাজ করে। তাহলে ট্রিগারের মতো যখন কাজ করে তখন কি হয়? ট্রিগারের মতো যখন কাজ করবে তখন কি হবে? ট্রিগারের মতো যখন কাজ করবে তখন দেখো, এইখানে যে ঢাকনাটা আছে, অপারকুলাম, অপারকুলাম খুলবে, ঠিক আছে? অপারকুলাম কি হবে? খুলবে। আচ্ছা, অপারকুলাম খুললো, আর কি কি ঘটনা ঘটে? তো দেখো, এই যে উদ্দীপনাটা হচ্ছে নিডোসিল অনুভব করছে, এই উদ্দীপনা আস্তে 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 হাইডার যে কোষের আবরণী আছে, হাইডার কোষের আবরণীতে এই উদ্দীপনাগুলো ছড়ায় পড়ে। তাহলে উদ্দীপনা ছড়ানোর পরে কি ঘটনা ঘটে? তো যখন উদ্দীপনাগুলো কোষের আবরণীর মধ্যে ছড়াবে, তখন কোষের আবরণীর ভেদ্যতা বাড়ে। কোষের আবরণীর কোষের আবরণীর ভেদ্যতা বাড়ে। তাহলে উদ্দীপনা যখন ছড়ায় পড়তেছে, তখন কোষের আবরণীর ভেদ্যতা কি হয়? কোষের আবরণীর ভেদ্যতা বৃদ্ধি পায়। তাহলে ভেদ্যতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে, অথবা ভেতর থেকে কোনো কিছু বাইরে বের হয়ে যাবে, এরকম বিষয়। তাহলে কি হবে? তাহলে যখন ভেদ্যতা বাড়ে তখন দেখো, পানিতে থাকা ক্যালসিয়াম আয়নগুলো, পানিতে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। পানিতে কি আছে? ক্যালসিয়াম আয়ন আছে। তাহলে পানিতে থাকা ক্যালসিয়াম আয়নগুলো কি হয়? কোষের সাইটোপ্লাজমে চলে আসে। তাহলে কোষের আবরণের ভেদ্যতা বাড়ে। তাহলে কোষের আবরণের ভেদ্যতা বাড়ার পরে কি হচ্ছে? ক্যালসিয়াম আয়ন কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে।
কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম আয়ন যখন কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করবে তখন কি ঘটনা ঘটবে? তখন সাইটোপ্লাজমে পানির অভাব দেখা দিবে। তাহলে ক্যালসিয়াম আয়ন যখন কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করবে তখন কি হবে? তখন সাইটোপ্লাজমে পানির অভাব দেখা দিবে। সাইটোপ্লাজম তৃষ্ণার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত। তাহলে পানির অভাব দেখা দিবে, পানি এর অভাব। তাহলে কোথায় পানির অভাব দেখা দিচ্ছে? সাইটোপ্লাজমে পানির অভাব দেখা দিচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম আয়ন দেখো সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করছে। তাহলে কিভাবে? অভিস্রবণ পদ্ধতিতে। তাহলে ক্যালসিয়াম আয়ন কিভাবে প্রবেশ করলো? অভিস্রবণ পদ্ধতিতে প্রবেশ করলো। অভিস্রবণ পদ্ধতিতে ক্যালসিয়াম আয়ন কি হইলো? ভিতরে প্রবেশ করলো। এখন যেটা হবে সেটা হচ্ছে পানির অভাব দেখা দিচ্ছে। তাহলে পানির অভাব দেখা দিলে কি হবে? তাহলে যেহেতু পানির অভাব দেখা দিচ্ছে, এখন তাহলে পানি তো আছেই আমাদের আশেপাশে, এখন সাইটোপ্লাজমের মধ্যে পানি প্রবেশ করবে। দেখো সাইটোপ্লাজমের মধ্যে কি প্রবেশ করতেছে? পানি। সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর পানি প্রবেশ করছে। সাইটোপ্লাজমের মধ্যে কি করছে? প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যখন প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে তখন কি হয়? তখন এর মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়। প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে, তাহলে কি হবে? এর মধ্যে এক ধরনের চাপ তৈরি হবে। কি চাপ? হাইড্রোস্ট্যাটিক চাপ। যেহেতু পানি গিয়ে চাপ তৈরি করছে, তাহলে চাপের নাম কি হবে? হাইড্রোস্ট্যাটিক। কি চাপ তৈরি হচ্ছে? হাইড্রোস্ট্যাটিক চাপ তৈরি হচ্ছে। তাহলে পানি প্রবেশ করছে কিন্তু ব্যাপন পদ্ধতিতে। তাহলে ব্যাপন পদ্ধতিতে সাইটোপ্লাজমের মধ্যে পানি প্রবেশ করছে। এখন পানি সাইটোপ্লাজমে অনেক প্রচুর পরিমাণে পানি গেছে, যাওয়ার পরে কি হচ্ছে? এই জায়গাতে চাপ সৃষ্টি হচ্ছে। দেখো এখানে যে টিউবের মতো গঠনটা দেখতে পাচ্ছ, এইখানে যে টিউবের মতো অংশটা দেখতে পাচ্ছ, ধরো এই যে টিউবটা যার মধ্যে কি আছে? যার মধ্যে আছে হচ্ছে হিপনোটক্সিন। তাহলে এটাকে কিন্তু কি করা হচ্ছে? চাপ দেওয়া হচ্ছে। এটাকে চাপ দেওয়া হচ্ছে। তাহলে এটাকে চাপ দিলে কি হবে? তাহলে তোমরা কি করবা? তোমরা বাসায় যাওয়ার পরে যদি কারোর বাসায় টমেটো থাকে, তাহলে টমেটোর যে পাশে বোটা আছে, বোটাটা কি করবা? ওই জায়গাটা একটু হালকা করে কেটে নিবা, পুরোটা কাটবা না, হালকা করে কাটবা। এরপরে তোমার দিকে ধরে একটু চাপ দিবা, তাহলে দেখবে কি হবে? ভেতরে যা আছে তা কিন্তু বাইরে বের হয়ে আসবে, তোমার শরীরে লাগবে, তোমার মুখে লাগবে। ঠিক আছে, আবার কেউ এটা করো না, আমি এমনি বোঝার জন্য বলতেছি। ঠিক চাপ দিলে কি হচ্ছে? বাইরে বের হয়ে যাচ্ছে। তো এখানেও কি করা হচ্ছে? চাপ দেওয়া হচ্ছে। তাহলে দেখো অলরেডি কিন্তু ঢাকনাটা খুলে গেছে, তারপরে কি করা হচ্ছে? চাপ দেওয়া হচ্ছে। তাহলে আমরা পরবর্তীতে পরবর্তী পেজে একটু এটাকে আবার একটু ড্রয়িং করি। তাহলে এই হচ্ছে আমাদের নিডোসিল, এই হচ্ছে আমাদের নিউরোসাইট। তাহলে আমাদের অপারকুলাম কিন্তু এখন খুলে গেছে। অপারকুলাম খুলে গেছে, হ্যাঁ, অপারকুলাম খুলছে। এই হচ্ছে আমাদের নেমাটোসিস্ট। এখন যেহেতু কি হয়েছে? চাপ দেওয়া হচ্ছে, তাহলে ভিতরে যে এই অংশটা ছিল, তাহলে এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে বাট, বা হচ্ছে শ্যাফট। তাহলে এই অংশটা এখন বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই অংশটা কি হবে? এই অংশটা হচ্ছে বাইরে বের হবে। এই অংশটা কিন্তু এখন বাইরে বের হয়ে গেছে, আগে ভিতরে ছিল, এখন এই অংশটা কি হবে? বাইরে বের হবে। এখন অনেক দ্রুত গতিতে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সূত্রকটা ওই শিকারের দিকে নিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে ঢাকনা খুললো, এখান থেকে চাপ দেওয়া হচ্ছে, এখান থেকে চাপ দেওয়া হয়েছে। কি চাপ? হাইড্রোস্ট্যাটিক চাপ। কি চাপ? হাইড্রোস্ট্যাটিক চাপ। এই যে চাপ দেওয়া হয়েছে, এই থলিতে চাপ দেওয়া হয়েছে, তাহলে এখন কি হবে?
এখন ভিতরে যে বিষাক্ত তরলগুলো ছিল, এই বিষাক্ত তরলগুলো কি হবে, এইদিকে 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 চলে আসবে। ঠিক আছে, এবং এখানে যে শিকারটা ছিল এর দেহের মধ্যে প্রবেশ করবে। এভাবেই সূত্র কি হচ্ছে, নিক্ষিপ্ত হচ্ছে। এরপরে যে কাজটা হয় সেটা হচ্ছে, এই যে নেমাটোসিস্ট, ঠিক আছে, এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট থেকে এক ধরনের রাসায়নিক তরল নির্গত হয়। এই নেমাটোসিস্টের প্রাচীর থেকে, এটা হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট নেমাটোসিস্টের প্রাচীর থেকে কি বের হয়, এক ধরনের রাসায়নিক তরল, নাম হচ্ছে পলিগামা গ্লুটামেট। নাম কি, পলিগামা গ্লুটামেট। গ্লুটামেট, এই রাসায়নিক তরলটা বের হয়। নেমাটোসিস্টের প্রাচীর থেকে কি নিঃসৃত হচ্ছে, পলিগামা গ্লুটামেট নিঃসৃত হচ্ছে। তাহলে নেমাটোসিস্টের প্রাচীর থেকে পলিগামা গ্লুটামেট এটা কেন নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয় কারণ দেখো এর মধ্যে কিন্তু বিষাক্ত তরল আছে। তাহলে যখন চাপ দেওয়া হচ্ছে এই প্রাচীরটা কিন্তু ফেটে যেতে পারে। নেমাটোসিস্টের যে প্রাচীর, নেমাটোসিস্টের প্রাচীর কি দ্বারা নির্মিত, কাইটিন না, কাইটিন, কাইটিন নির্মিত। তাহলে যখন চাপ দেওয়া হচ্ছে তখন এটা ফেটে যেতে পারে, আর ফেটে গেলে এই বিষগুলো কিন্তু কি হবে, কোষের মধ্যে চলে আসবে। তাহলে কোষের মধ্যে যদি বিষ চলে আসে তাহলে কিন্তু ঝামেলা আছে, কোষই মারা যাবে। বুঝছো? তাহলে সাপের দেহে বিষ থাকে, কিন্তু সাপের বিষ যদি সাপের দেহের মধ্যে আসে তখন কিন্তু সাপ মারা যাবে। তো ঠিক একই রকম ভাবে হাইডার নেমাটোসিস্টের মধ্যে বিষ আছে, তাহলে ওই বিষটা যদি কোষের মধ্যে আসে তাহলে হাইডাও কি হবে, মারা যাবে। তাহলে সাপের কারণে নেমাটোসিস্ট এটা নষ্ট হতে পারে, তো এটা নষ্ট হওয়া যাবে না, এই জন্য কি নিশ্চিত হচ্ছে, পলিগামা গ্লুটামেট। তাহলে পলিগামা গ্লুটামেট এইটা কি করতেছে, এইটা হচ্ছে চারিদিকে একটা লেয়ার তৈরি করে দিচ্ছে। চারিদিকে কি তৈরি হচ্ছে, চারিদিকে একটা লেয়ার তৈরি করে দিচ্ছে যেন নেমাটোসিস্টের প্রাচীরে কোনো ক্ষতি না হয়। বিষয়টা কি বোঝা গেছে? তো দেখো এখন কি মুখস্থ করতে হলো, মুখস্থ করার কোনো দরকার নেই, খুবই সিম্পল একটা জিনিস। তো তোমাদের এই বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো একদম সিম্পল ঘটনা। তাহলে প্রথমত কি হচ্ছে, প্রথমত আমরা দেখলাম যে একটা প্রাণী, এটা হাইডার শিকার হতে পারে, হাইডার খাবার হতে পারে, বা কোনো শত্রু হতে পারে। তাহলে এ যখন হাইডার কাছাকাছি আসে তখন এর দেহ থেকে নিঃসৃত হওয়া এক ধরনের রাসায়নিক তরল গ্লুটাথিয়ন বা গ্লুটামিক অ্যাসিড, এইটা পানিতে মিশে যায়। তখন হাইডা বুঝতে পারে যে তার আশেপাশে কোনো কিছু আছে। অথবা যখন কোনো প্রাণী হাইডার নিডোসিলকে স্পর্শ করবে তখন ওই উদ্দীপনা হাইডার কোষের আবরণীতে ছড়ায় পড়ে। তখন কোষের আবরণীর কি হবে, ভেদ্যতা বাড়বে। তখন প্রথমে কি হচ্ছে, ক্যালসিয়াম আয়নগুলো ভিতরে প্রবেশ করে। ক্যালসিয়াম আয়নগুলো ভিতরে প্রবেশ করে, তাহলে ক্যালসিয়াম আয়ন যখন ভিতরে প্রবেশ করবে তখন কি হবে, তখন কোষের সাইটোপ্লাজমে পানির অভাব দেখা দিবে। তখন চারিপাশ থেকে পানি কোষের মধ্যে প্রবেশ করবে ব্যাপন পদ্ধতিতে। তাহলে প্রচুর পরিমাণে বা অতিমাত্রায় পানি প্রবেশ করার কারণে তখন ভিতরে এক ধরনের চাপ সৃষ্টি হয়, প্রেসার দেওয়া হচ্ছে, থলেটাকে চাপ দেওয়া হচ্ছে। আর চাপ দিলে কি হবে, চাপ দিলে এই যে বাট বা শ্যাফট বাইরে বের হবে, তারপরে সূত্রকটা ওই পানিটার দেহের মধ্যে প্রবেশ করবে। তাহলে মোটামুটি এই হচ্ছে হাইডার সূত্রক নিক্ষেপের কৌশল। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।